ট্রেড ইলেকট্রিশিয়ান সেকেন্ড ইয়ার এমসিকিউ। সার্কিট ব্রেকার আর রিলে চ্যাপ্টার থেকে সেমিস্টার পরীক্ষায় আসতে পারে এরকম সম্ভাব্য কিছু এমসিকিউ কোশ্চেন্স আমরা আলোচনা করব। নাম্বার 1, হুইচ সার্কিট ব্রেকার ইজ ইনস্টলড অ্যালং উইথ ওয়্যারিং সার্কিট এগেনস্ট আর্থ লিকেজ কারেন্ট প্রোটেকশন। কি বলছে কোশ্চেনটার মানে, কোন সার্কিট ব্রেকার একটা ওয়্যারিং সার্কিটে ইনস্টল করা থাকে যে কিনা আমাদের কিভাবে প্রোটেকশন দেয়, আর্থ লিকেজ কারেন্ট থেকে প্রোটেক্ট করে। অপশানে কী কী আছে এটা দেখিনি। অপশানে আছে নাম্বার এ ওসিবি অয়েল সার্কিট ব্রেকার, নাম্বার বি এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার, নাম্বার সি ইএলসিবি আর্থ লিকেজ সার্কিট ব্রেকার, নাম্বার ডি কি আছে এমসিসিবি মডিউল কেস সার্কিট ব্রেকার। ওসিবি কি, ওসিবি আমরা দেখেছি অয়েল সার্কিট ব্রেকার। ওসিবি আমরা নর্মাল দেখে থাকি পাওয়ার সিস্টেমে ইউজ করা হয়, পাওয়ার সিস্টেমে বা পাওয়ার জেনারেশনে ইউজ করা হয়, সেটা কন্ট্রোলিং পারপসে হোক বা প্রোটেকশন পারপসে দুই ক্ষেত্রে ইউজ করা হয়। এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার, মিনিয়েচার সার্কিট ব্রেকার আমরা নর্মালি হাউস হোল্ড পারপসে এমসিবি বেশি ব্যবহার করে থাকি এবং আমরা প্রেফারও করি এমসিবি খুব বেশি হাউস হোল্ড পারপসে। কেন প্রেফার করি, এটা ওভারলোড এবং শর্ট সার্কিটের প্রোটেকশনের জন্য খুব ভালো। এটা আমরা সুইচিং হিসাবেও এমসিকিউ আমরা সুইচিং পারপসেও ইউজ করে থাকি। এর কারেন্ট রেটিং খুবই কম, এমসিবির কারেন্ট রেটিং খুবই কম, 125 অ্যাম্পিয়ারের বেশি হয় না এর কারেন্ট রেটিং। আচ্ছা, ইএলসিবিটা আমরা একটু পরে আসছি। ডি নাম্বারটা দেখি এমসিসিবি মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। মোল্ডেড কেস সার্কিট এমসিসিবি আর এমসিবির কাজটা ঠিক একই, শুধুমাত্র এমসিবির রেটিংয়ের থেকে এমসিসিবির রেটিং অনেক বেশি। এর রেটিং অনেক ওয়াইড রেঞ্জের হয়, মানে অনেক বিভিন্ন ধরনের রেঞ্জ হয় এর রেটিং, আপ টু 1600 অ্যাম্পিয়ার থাকে, আপ টু 1600 অ্যাম্পিয়ার পর্যন্ত এর রেটিং থাকে। কারেন্ট রেটিং 1600 অ্যাম্পিয়ার পর্যন্ত থাকে। নর্মালি এমসিসিবি ইউজ করা হয় ইন্ডাস্ট্রিয়াল পারপসে, হাউস হোল্ড পারপসে ইউজ করা হয়, কিন্তু যেহেতু 1600 অ্যাম্পিয়ার পর্যন্ত রেটিং থাকে তাই আমরা এটা ইন্ডাস্ট্রিয়াল পারপসে ইউজ করে থাকি। কোথায় ইউজ করা হয়, ক্যাপাসিটার ব্যান্ডে, জেনারেটর প্রোটেকশনের পারপসে বা মেইন ইলেকট্রিক ফিডারেই আমরা ইউজ করে থাকি। আচ্ছা, এবার আসি ইএলসিবি। এই নাম্বার 1-এর অ্যান্সার হবে ইএলসিবি, আর্থ লিকেজ সার্কিট ব্রেকার। এখানে কি বলছে, এগেনস্ট আর্থ লিকেজ কারেন্ট প্রোটেকশন। এবার ইএলসিবিটা কি, ইএলসিবি কেন হবে আমরা একটু দেখে নিই। ইএলসিবিটা কি, ইএলসিবি ইজ ইউজ টু প্রোটেক্ট দ্য সার্কিট ফ্রম দ্য ইলেকট্রিক্যাল লিকেজ। ইলেকট্রিক্যাল লিকেজ থেকে আমরা ইএলসিবি আমাদের প্রোটেক্ট করে। তারপরে একটু দেখো, ইটস টেক দ্য টাইম অফ 0.1 সেকেন্ড for protecting the personal safety and avoiding the gear against short circuit, overload or leakage current. এটা কি খুব সামান্য টাইম নেয়, 0.1 সেকেন্ড, 1 মিলিসেকেন্ড টাইম নেয় কোনো পার্সোনাল সেফটি বলো বা কোনো গিয়ার প্রোটেকশানের পারপসেই বলো, খুব কম সময় নেয় সেটাকে সেফটি করতে, সেখান থেকে সেফটি করতে। আর ইএলসিবি একটা ভোল্টেজ অপারেটেড আর্থ লিকেজ ডিভাইস, ভোল্টেজ অপারেটেড আর্থ লিকেজ ডিভাইস। এই ইএলসিবি একটু পুরনো ধরনের, এখন আমরা ইএলসিবির বদলে ইউজ করি আরসিসিবি। এখানে আরসিসিবি অপশান নেই, নাহলে আরসিসিবিও হতো। আরসিসিবি আমরা ইউজ করে থাকি হাউস হোল্ড পারপসে, ইন্ডাস্ট্রিয়াল পারপসে। ইএলসিবি এখন আর খুব বেশি ইউজ করা হয় না। ইএলসিবি কী করে, কোনো আর্থ কন্ডাক্টরের ভোল্টেজ যতক্ষণ না জিরো না হচ্ছে ততক্ষণ ও ইন্ডিকেট করবে যে এখানে কোনো লিকেজ আছে। ওকে, নেক্সট কোশ্চেনে দেখি। নাম্বার 2 কোশ্চেন, which relay hold their contacts in position after power is cut off?
কোন রিলের কন্ট্যাক্টটা পজিশন ধরে রাখে আফটার পাওয়ার কাট অফ হয়ে যাওয়ার পরেও তার কন্ট্যাক্টটা ধরে রাখে। অপশানে কি আছে? নাম্বার এ রিড রিলে, REED, রিড রিলে। নাম্বার বি কারেন্ট রিলে। নাম্বার সি ভোল্টেজ রিলে। নাম্বার ডি ল্যাচিং রিলে। এখানে অ্যান্সার হবে ল্যাচিং রিলে। অ্যান্সার হবে কি? ল্যাচিং রিলে। ল্যাচিং রিলে সম্বন্ধে একটু জেনে নিই আমরা। এ ল্যাচিং রিলে মেনটেন্স আইদার কন্ট্যাক্ট পজিশন ইনডেফিনেটলি উইদাউট পাওয়ার অ্যাপ্লাইড টু দ্য কয়েল। মানে কি বলছে? যে ল্যাচিং রিলে তার কন্ট্যাক্টটাকে বজায় রাখে যতক্ষণ, যদি তার পাওয়ার যে অ্যাপ্লাইড করা হয় কয়েলে সেটা বজায় রাখে যতক্ষণ না আমরা পাওয়ারটাকে অন না করছি, মানে কাট করে যাওয়ার পরেও সে আগের পজিশন ধরে রাখছে। দে মেকানিক্যালি স্টে ইন দেয়ার কারেন্ট স্টেট হোয়েন পাওয়ার ইজ রিমুভড। পাওয়ারটাকে রিমুভ করে দেওয়ার পরেও কারেন্ট স্টেটটাকে কী করছে? স্টে করে রাখছে। এই জন্য আমরা ল্যাচিং রিলেকে বলি স্টে রিলেও বলে থাকি। ল্যাচিং রিলেকে স্টে রিলে করে দেবো বা কিপ রিলেও বলে থাকি, কিপ রিলে বলে থাকি বা স্টে রিলে বলে থাকি। Number 3, how the rupturing capacity of circuit breaker is rated. How the rupturing capacity of circuit breaker is rated. একটা সার্কিট ব্রেকারের র্যাপচারিং ক্যাপাসিটি কীভাবে রেটেড করা থাকে? অপশানসে কি আছে? কেভি, কিলো ভোল্ট। নাম্বার বি কিলোওয়াট, KW, কিলোওয়াট। নাম্বার সি MVA, মেগা ভোল্ট অ্যাম্পেয়ার। নাম্বার ডি KVAR, কিলো ভোল্ট অ্যাম্পেয়ার রিঅ্যাক্টিভ, কিলো ভোল্ট অ্যাম্পেয়ার রিঅ্যাক্টিভ। আচ্ছা, আমরা আগে দেখে নিই যে র্যাপচারিং ক্যাপাসিটিটা কী। র্যাপচারিং ক্যাপাসিটি মিন্স ম্যাক্সিমাম পাওয়ার অফ এ সার্কিট ব্রেকার ক্যান ইন্টারাপ্ট আন্ডার এ ফল্ট। একটা কোনো ফল্ট হলে যে ম্যাক্সিমাম পাওয়ার হওয়ার পরে যে ইন্টারাপশনটা হয় বা ব্রেক হয়ে যায়, সেই ম্যাক্সিমাম পাওয়ারটাকে আমরা বলছি র্যাপচারিং ক্যাপাসিটি। কার র্যাপচারিং ক্যাপাসিটি? সেই সার্কিট ব্রেকার, যে সার্কিট ব্রেকারটা আমরা ইউজ করছি সেই সার্কিট ব্রেকারের র্যাপচারিং ক্যাপাসিটি। আচ্ছা, র্যাপচারিং ক্যাপাসিটি আমরা নর্মালি এক্সপ্রেস করে থাকি কিসে? মেগা ভোল্ট অ্যাম্পেয়ারে। মেগা ভোল্ট অ্যাম্পেয়ারে আমরা র্যাপচারিং ক্যাপাসিটিকে এক্সপ্রেস করে থাকি। তাহলে এই মেগা ভোল্ট অ্যাম্পেয়ারে এর থেকে অ্যান্সার কী বেরোবে? MVA। তাহলে আমরা অ্যান্সার কি? নাম্বার সি। তাহলে র্যাপচারিং ক্যাপাসিটি রেটেড কীভাবে রেটেড করে থাকি? আমরা MVA-তে রেটেড করে থাকি। Number 4, which type of load is protected by G series MCB? G series MCB দ্বারা আমরা কোন টাইপের লোড প্রোটেক্ট করে থাকি? অপশানে কি আছে? নাম্বার এ ওভেন্স, নাম্বার বি গিজার্স, নাম্বার সি এয়ার কন্ডিশনার্স, নাম্বার ডি জেনারেল লাইটনিং সিস্টেম। আচ্ছা, আগে আমরা দেখে নিই যে জি সিরিজ এমসিবিটা কী, বা জি সিরিজ কেন বলছে, এমসিবিকে জি সিরিজ কেন বলছে। জি সিরিজ একটা কিছুই না, জি সিরিজ একটা ভাগ, অনেকগুলো ভাগ আছে এবং 6-7 রকম ভাগ আছে, আমরা সেটা পরে দেখছি। 6-7 রকম ভাগের মধ্যে জি সিরিজ একটা ভাগ। জি সিরিজ কভার্স এ কমপ্লিট রেঞ্জ অফ শর্ট সার্কিট হুইচ ব্রেকিং ক্যাপাসিটিস অ্যান্ড ট্রিপিং ক্যারেক্টারিস্টিক্স। জি সিরিজ কী করে? একটা কমপ্লিট রেঞ্জ শর্ট সার্কিটের একটা কমপ্লিট রেঞ্জ কভার করে। সেটা কী ক্ষেত্রে কভার করে? ব্রেকিং ক্যাপাসিটিও করে এবং ট্রিপিং ক্যারেক্টারিস্টিক্সের মাধ্যমে। ফর রেসিডেন্সিয়াল কী সিরিজ ইউজ করা হয়? জি সিরিজের মধ্যে কতগুলো ভাগ আছে, যেমন G30, G45,
G60, এটা হচ্ছে রেটিং 30 অ্যাম্পেয়ার, 45 অ্যাম্পেয়ার, 60 অ্যাম্পেয়ার রেটিং অনুযায়ী ভাগ করা রয়েছে। আবার ইন্ডাস্ট্রিয়াল পারপাসে আমরা কি ইউজ করে থাকি, G100, মানে 100 অ্যাম্পেয়ারের আমরা এমসিবি ইউজ করে থাকি। আচ্ছা, ইউজ কী কোথায় ইউজ করা হয়? মোটর, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, যেগুলো 2 অ্যাম্পেয়ার থেকে 8 অ্যাম্পেয়ার রেটিং থাকে। তাহলে এই আমরা ইউজের মধ্যে পেয়ে গেলাম কি, এয়ার কন্ডিশনার। অপশানে আছে আমাদের এয়ার কন্ডিশনার, হ্যাঁ অপশানে আছে। তার নাম্বার সি, এয়ার কন্ডিশনার্স। জি সিরিজ আমরা এয়ার কন্ডিশনার্সের জন্য ইউজ করে থাকি। রেসিডেন্সিয়াল পারপাসে ইউজ করে থাকি, আবার ইন্ডাস্ট্রিয়াল পারপাসেও ইউজ করে থাকি। আচ্ছা, এবার আমরা একটু দেখে নিই যে জি সিরিজটা কেন বলছে। এমসিবিকে 6-7 রকম 6 to 7 6-7 ভাগে ভাগ করা যায়, যেমন এ, বি, সি, ডি, জি, কে, জেড। এই 7টা ভাগে এরকম ভাগ করা যায়। এরও আবার অনেকগুলো ভাগ আছে, এল ভাগ আছে, সেগুলো আমাদের যাচ্ছি না, এগুলো বেসিক ভাগ। আচ্ছা, এটা হচ্ছে কারেন্ট রেটিংয়ের উপর নির্ভর করেই ভাগ করা রয়েছে। যেমন এ সিরিজের যে এমসিবি আমরা ইউজ করে থাকি, হাউস হোল্ড পারপাস ইউজ করে থাকি, এটা হচ্ছে 2 থেকে 3 টাইমস রেটেড কারেন্ট। 2 to 3 টাইমস, মানে রেটেড কারেন্ট, ধরো যা রেটেড কারেন্ট থাকবে 5 অ্যাম্পিয়ারের একটা বা 6 অ্যাম্পিয়ারের আমরা যে এমসিবি ইউজ করি, তার রেটেড কারেন্ট কত করা আছে, 6 অ্যাম্পিয়ার। এবার এই 2 to 3 টাইমস হলেই সেটা কাজ করবে, এমসিবিটা ব্রেক করবে। বিটা কি, বিটা হলো 3 থেকে 5 টাইমস, মানে যা রেটেড কারেন্ট আছে তার থেকে কারেন্ট যদি এক্সিড করে, কত টাইম এক্সিড করবে, 3 to 5 টাইম এক্সিড করে, তবেই এমসিবি কাজ করবে। সি টাইপটা কি, সি টাইপটা হলো 5 থেকে 10 টাইমস, 5 থেকে 10 টাইমস। ডি 10 থেকে 20 টাইমস। কে 8 থেকে 12 টাইমস, 8 থেকে 12 টাইমস। জেডও আবার সেই 2 থেকে 3 টাইমস। 2 থেকে 3 টাইমস কেন বলছি, এটা আবার এটা হচ্ছে আমরা নর্মালি খুব হাইলি সেন্সিটিভ যে পারপাসে ইউজ করা হয়, আইটি ইনস্ট্রুমেন্ট, মেডিকেল ডিভাইস, এই পারপাসে ইউজ করা থাকে। এর সেন্সিটিভিটি খুব হাই। তাহলে আমরা দেখতেই পেলাম যে এরকমভাবে আমরা ভাগ করে থাকি, এ, বি, সি, ডি, জি, কে, জেড, এরকমভাবে ভাগ করে থাকি। কিসের উপরে, রেটেড কারেন্টের উপরে আমরা ভাগ করে থাকি। আমার কাছে একটা স্নাইডারের একটা এমসিবি আছে, যেটা কিনা সি সিরিজের 6 অ্যাম্পিয়ার একটা এমসিবি। এখানে দেখো সি সিরিজ এমসিবি, এরকম সি সিরিজ, বি সিরিজ, এ সিরিজ এরকম ইন্ডিকেট করা রয়েছে। তা সি সিরিজ দেখলেই বুঝতে পারবো এটা কত টাইমস, 5 to 10 টাইমস কারেন্ট রেটিংয়ের পরে এক্সিড করবে। নাম্বার 5, হুইচ টাইপ অফ রিলে ইজ ইউজড ইন বোথ এসি অ্যান্ড ডিসি সাপ্লাই? কোন ধরনের রিলে এসি এবং ডিসি সাপ্লাই দুই ক্ষেত্রে ইউজ করা হয়? অপশান কি আছে, রিড রিলে, REED, রিড রিলে। নাম্বার বি, ইম্পালস রিলে। নাম্বার সি, থার্মাল রিলে। নাম্বার ডি, ক্ল্যাপার টাইপ আর্মেচার রিলে। অ্যান্সার হবে ইম্পালস রিলে। ইম্পালস রিলেকেও আমরা নর্মালি, কেন ইম্পালস রিলে বলি, ইম্পালস রিলেকে আমরা বাইস্টেবল রিলেও বলে থাকি। যেটা কিনা ল্যাচিং রিলের একটা ফর্ম অফ
ল্যাচিং রিলে। তাহলে এসি এবং ডিসি দুইয়ের ক্ষেত্রে ইউজ হয় ইম্পালস রিলে বা ল্যাচিং রিলে। এটা একটা ফর্ম, ল্যাচিং রিলে একটা ফর্ম ইম্পালস রিলে। আমরা 22 টেবিলও রিলে বলে থাকি। 22 টেবিল কেন বলে থাকি? এটা কি করে, এর যে অ্যাকচুয়েটেড যে ফর্ম সেটাকে সে মেনটেন করে। এর আগে আমরা দেখেছি অ্যাকচুয়েটেড করার পরে যে অবস্থায় থাকে সেটাকে সে ধরে থাকে কিছুক্ষণের জন্য বা কিছু মোমেন্টের জন্য। নাম্বার 6, what is the function of Birchholl's relay in power transformer? অপশন কি আছে? নাম্বার এ, ওভারলোড অ্যান্ড শর্ট সার্কিট প্রোটেকশন। নাম্বার বি, ওভার ভোল্টেজ অ্যান্ড আর্থ ফল প্রোটেকশন। নাম্বার সি, ওপেন সার্কিট অ্যান্ড আর্থ ফল প্রোটেকশন। নাম্বার ডি, ওপেন সার্কিট অ্যান্ড ওভার ভোল্টেজ প্রোটেকশন। আচ্ছা, আমরা জেনে নিই, আগে দেখে নিই যে বার্চহোল্ড রিলেটা কী বা কী কাজে ব্যবহৃত হয়। বার্চহোল্ড রিলে ইজ এ সিকিউরিটি ডিভাইস। এটা একটা সিকিউরিটি ডিভাইস হিসাবে ইউজ করা হয়। ইউজড ইন দ্য ফিল্ড লাইক ট্রান্সমিশন অফ পাওয়ার অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্ট্রিবিউশন। ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ইউজ করা হয়। তাছাড়াও নর্মালি এটা ইউজ করা হয় ইউজড ইন লার্জ অয়েল অ্যাবজর্ব ট্রান্সফরমারে ইউজ করা হয়। এটা একটা সিকিউরিটি ডিভাইস। এটা একটা অয়েল এবং গ্যাস দ্বারা অ্যাক্টিভেটেড সিকিউরিটি রিলে। সিকিউরিটি রিলে কী দ্বারা অ্যাক্টিভেটেড হয়? অয়েল বা গ্যাসের দ্বারাই অ্যাক্টিভেট করা থাকে। এটা ট্রান্সফরমারের ভেতরে, ইনার সাইডে ট্রান্সফরমারের ভেতরে যে কোনো ফল্ট হলে বা শর্ট সার্কিট হলে বা কোর রিলেটেড কোনো ফল্ট হলে বা ইনসিপিয়েন্ট কোনো ফল্ট হলে, ইনসিপিয়েন্ট মানে হচ্ছে প্রাথমিক স্তরের কোনো ফল্ট হলেই এ ইন্ডিকেট করবে। তাহলে কিসে? ইনার পার্ট অফ ট্রান্সফরমার। ইনার পার্ট অফ ট্রান্সফরমারের ইনার পার্টে কী কী ফল্ট হলে, কি আবার বলছি, শর্ট সার্কিট বা কোর রিলেটেড কোনো ফল্ট বা ইনসিপিয়েন্ট কোনো ফল্ট বা প্রাথমিক স্তরে কোনো ফল্ট হলে সঙ্গে সঙ্গে এই বার্চহোল্ড রিলে কাজ করবে। তাহলে এই অপশান অনুযায়ী কী অ্যান্সার হবে? ওভারলোড বা শর্ট সার্কিট। এখানে একটা কী পেলাম? ওভারলোড বা শর্ট সার্কিট। আমি কিছুক্ষণ আগেই বললাম যে ভেতরে যদি কোনো শর্ট সার্কিট হয় বা কোর রিলেটেড কোনো ফল্ট হয় বা ওভারলোড হয় তাহলেই এটা কাজ করবে। তাহলে অ্যান্সার নাম্বার এ, ওভারলোড অ্যান্ড শর্ট সার্কিট প্রোটেকশন। Number 7, what is the function of relay to the braking operation of circuit breaker in control circuit? বলছে সার্কিট ব্রেকারের ব্রেকিং অপারেশনের জন্য যে রিলে ইউজ করা হয় কন্ট্রোল সার্কিটে, তার ফাংশনটা কি? নাম্বার এ, সেন্সিং দ্য ফল্ট কোয়ান্টিটিস, ফল্টের পরিমাণটা সেন্স করা। নাম্বার বি, অ্যানালাইজিং দ্য কন্ডিশন অফ ব্রেকারের কন্ডিশনটাকে অ্যানালাইজ করা। কন্ট্রোলিং দ্য স্পিড ইন কেস অফ ফল্ট, যদি কোনো সময় ফল্ট হয় তার গতিটাকে কন্ট্রোল করা বা আয়ত্ত করা। নাম্বার ডি, ইন্টারপ্রেটিং দ্য ফল্ট সিচুয়েশন টু অপারেট ব্রেকার। ইন্টারপ্রেটিং মানে ব্যাখ্যা করা। ইন্টারপ্রেটিং দ্য ফল্ট সিচুয়েশন টু অপারেট ব্রেকার, এর মানেটা বলছে যে ফল্ট সিচুয়েশনটাকে ব্যাখ্যা করে সার্কিট ব্রেকারকে পুনরায়ভাবে চালানো বা অপারেট করা।
অ্যান্সার হবে নাম্বার ডি। একটা সার্কিট ব্রেকারে যে রিলে থাকে তার নর্মালি যে কাজ করা হয় তার কাজটা কি? তার কাজটা হচ্ছে যে ফল্টটা হয়েছে সেটাকে সে ব্যাখ্যা করলো, মানে বললো কীভাবে কী ফল্ট হয়েছে বা ধরলো, ব্যাখ্যা করে কি করছে আবার ব্রেকারটাকে পুনরায় চালু করছে। রিলে নর্মালি কি? রিলে একটা সুইচ যেটা কিনা ওপেন বা ক্লোজ করে একটা সার্কিটকে, সেটা ইলেকট্রোমেকানিক্যালি হোক বা ইলেকট্রনিক্যালি। ইলেকট্রোমেকানিক্যালি কেন বলছি? কেন ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল দুয়ের সমন্বয়েই কাজ হয় রিলের মধ্যে। নাম্বার 8, নেক্সট কোশ্চেন নাম্বার 8, হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট? এখানে 4টে স্টেটমেন্ট দেওয়া আছে, এর মধ্যে বলছে কোনটা কারেক্ট স্টেটমেন্ট। নাম্বার এ, SF6 গ্যাস ইজ কস্টলি। SF6 গ্যাস খুব দামি। SF6 গ্যাস আমরা ইউজ করে থাকি কি? সার্কিট ব্রেকারে। SF6 সার্কিট ব্রেকারে ইউজ করে থাকি এই গ্যাস। নাম্বার বি, SF6 গ্যাস হ্যাজ হাই ডাইইলেকট্রিক স্ট্রেংথ। ডাইইলেকট্রিক স্ট্রেংথ খুব বেশি। নাম্বার সি, SF6 গ্যাস ইজ টক্সিক। নাম্বার ডি, অল অফ দ্য অ্যাভোভ। আচ্ছা, SF6 সম্বন্ধে আমরা একটু জেনে নিই। ফুল ফর্ম হলো সালফার হেক্সাফ্লুরাইড। SF6 সালফার হেক্সাফ্লুরাইড এই গ্যাস আমরা সার্কিট ব্রেকারে ইউজ করে থাকি। প্রথমটা কি বলছে? SF6 গ্যাস ইজ কস্টলি। অবশ্যই কস্টলি। এর প্রাইস প্রায় 900 থেকে 1200 টাকা, প্রায় 900 থেকে 1200 টাকা পার কেজি হয়। তো সেই তুলনায় অবশ্যই এটা হাই লেভেল প্রাইস। মানে এক একটা যে আমরা অক্সিজেন সিলিন্ডার থাকি সেরকম সিলিন্ডারে 11 কেজি, 20 কেজি, 50 কেজি সিলিন্ডার আমরা দেখতে পাই। তাহলে পার কেজি 900 থেকে 1200 টাকা SF6 এর গ্যাসের দাম। তাহলে অবশ্যই এটা কস্টলি। আচ্ছা, নেক্সট কী বলছে? SF6 গ্যাস হ্যাজ হাই ডাইইলেকট্রিক স্ট্রেংথ। অবশ্যই খুব বেশি ডাইইলেকট্রিক স্ট্রেংথ। ডাইইলেকট্রিক স্ট্রেংথ কত বেশি? নর্মাল এয়ারের থেকে 2.5 টাইমস। 2.5 টাইমস more than নর্মাল এয়ার। নর্মাল এয়ারের থেকে ডাইইলেকট্রিক স্ট্রেংথ অনেক বেশি। ডাইইলেকট্রিক স্ট্রেংথ কি? ধরো কোনো ইনসুলেটর কি করে? তা যে আমাদের ইলেকট্রিক যে ফ্লো হয় তার কুপরিবাহী। ডাইইলেকট্রিক স্ট্রেংথ মানে সেই ইনসুলেটরের ডাইইলেকট্রিক স্ট্রেংথ মানে সেটা ততক্ষণ পর্যন্ত সে সহ্য করতে পারবে তা যতক্ষণ না তার মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে। কারেন্ট ফ্লো ততক্ষণ পর্যন্ত করতে পারবে তার উইথস্ট্যান্ড, যেটাকে বলে উইথস্ট্যান্ড করতে পারছে কোনো ইনসুলেটর, সেটাই তার ডাইইলেকট্রিক। আর SF6 ইজ টক্সিক। অবশ্যই SF6 গ্যাস টক্সিক গ্যাস। তাহলে অপশানে আমরা দেখলাম যে তিনটেই আমরা পেয়ে যাচ্ছি, এর সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে অ্যান্সার কী হবে? নাম্বার ডি, অল অফ দ্য অ্যাভোভ। তিনটেই SF6 এর স্টেটমেন্ট কারেক্ট। নাম্বার 9, দ্য কারেন্ট রেটিং অফ এ ফিউজ ইজ 5 অ্যাম্পিয়ার। দ্য ফিউজিং কারেন্ট উইল বি। কোশ্চেন কি বলছে? যে একটা ফিউজের কারেন্ট রেটিং 5 অ্যাম্পিয়ার। তাহলে বলছে দ্য ফিউজিং কারেন্ট উইল বি। ফিউজিং কারেন্টটা কী হবে? কারেন্ট রেটিং 5 অ্যাম্পিয়ার, কারেন্ট রেটিং চায়নি কিন্তু, আবার কারেন্ট রেটিং তো দিয়েই দিয়েছে, বলছে ফিউজিং কারেন্টটা কী। তাহলে আগে আমরা জেনে দিই যে কারেন্ট রেটিংটা কী। কারেন্ট রেটিং হলো একটা ফিউজ এলিমেন্ট যে পরিমাণ কারেন্ট বহন করতে পারবে
সেটা কোনো রকম ওভারহিটিং বা মেল্টিং ছাড়া, সেটাকে বলছে কারেন্ট রেটিং। যেমন এই এমসিবির একটা কারেন্ট রেটিং দিয়ে দিয়েছে 6 অ্যাম্পেয়ার। 6 অ্যাম্পেয়ার একটা কারেন্ট রেটিং, এর নর্মাল একটা রেটিং, যে পরিমাণ কারেন্ট ও নর্মালি বহন করতে পারবে। আচ্ছা, এইবার দেখে নিই যে ফিউজিং কারেন্টটা কি। ফিউজিং কারেন্ট হলো যে মিনিমাম কারেন্ট ফিউজ এলিমেন্টটাকে, যে মিনিমাম কারেন্ট গেলে বা যে মিনিমাম কারেন্টটা দিলে ফিউজ এলিমেন্টটা গলে যাবে বা ডিসকানেক্ট করে দেবে সার্কিট থেকে, সেইটাই সেই ফিউজের ফিউজিং কারেন্ট। বোঝা গেল? তাহলে অবশ্যই কী হবে, ফিউজিং কারেন্ট কারেন্ট রেটিংয়ের থেকে বেশি হওয়া দরকার। অপশানে কি আছে? নাম্বার এ 5 অ্যাম্পেয়ার, নাম্বার বি 2.5 অ্যাম্পেয়ার, নাম্বার সি 1 অ্যাম্পেয়ার, নাম্বার ডি মোর দ্যান 5 অ্যাম্পেয়ার। তাহলে অ্যান্সার কী হবে? মোর দ্যান 5 অ্যাম্পেয়ার। আবার একটু বলে দিই, ফিউজিং কারেন্টটা কি? ফিউজিং কারেন্ট হলো যে মিনিমাম কারেন্টে ফিউজ এলিমেন্টটা গলে যাবে বা ডিসকানেক্ট করে দেবে সার্কিট থেকে, কোনো সার্কিট থেকে ডিসকানেক্ট করে দেবে, সেইটা সেই ফিউজের বা সেই এলিমেন্টের ফিউজিং কারেন্ট। আর কারেন্ট রেটিং কি? যে পরিমাণ কারেন্ট বহন করতে পারবে কোনো রকম ওভারহিটিং বা মেল্টিং ছাড়া, সেটাই হলো কারেন্ট রেটিং। যেমন এখানে বলে দিয়েছে ফিউজটার কারেন্ট রেটিং কত? 5 অ্যাম্পেয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 10, হোয়াট ইজ দ্য কজ ফর দ্য ডিফেক্ট ইফ ফেজ টু গ্রাউন্ড ফল্ট অন দ্য ট্রান্সমিশন লাইন? ট্রান্সমিশন লাইনে যে ফেজ টু গ্রাউন্ড ফল্ট হয় তার কারণটা কি? ফেজ টু গ্রাউন্ড ফল্ট একটা ডিফেক্ট, ঠিক আছে? তো এই ডিফেক্টটা হওয়ার কারণটা কি? অপশানে কি আছে? অপশানে রয়েছে নাম্বার এ কম্পোনেন্ট ফেইলার, নাম্বার বি ইনসুলেশন ফেইলার, নাম্বার সি হিউম্যান এরার, মানে মানুষের দ্বারা যদি কোনো ফল্ট হয়ে থাকে, নাম্বার ডি ফিউজ ফেইলার। কম্পোনেন্ট ফেইলার মানে ওর মধ্যে যদি কোনো কম্পোনেন্ট থাকে তার যদি কোনো রকম ঘাটতি হয়ে থাকে বা ফেল হয়ে থাকে সেই কারণে। ইনসুলেশন ফেইলার, যে ইনসুলেশন করা থাকে পোর্সেলিন বা সেরামিকের যে ইনসুলেশন করা থাকে ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে কন্ডাক্টর পাস করার জন্য, কন্ডাক্টর হোল্ড করার জন্য, সেইটা যদি কোনো ফল্ট হয়ে থাকে, তো অ্যান্সার হবে নাম্বার বি ইনসুলেশন ফেইলার। কেন ইনসুলেশন ফেইলার হয়? দেখো, ট্রান্সমিশন লাইন নর্মালি কোন কোন জায়গার উপর দিয়ে পাস হয়? ধানের জমি, বড় বন জঙ্গল, কাল্টিভেটেড এরিয়া মানে চাষের জমি, হ্যাঁ, বড় বড় পাহাড় পর্বত বা মালভূমি, এইসব সমস্ত রকম প্লেন্সের উপর দিয়ে, মানে সমতল ভূমি বলো, মালভূমি বলো, পাহাড় পর্বত বলো, জঙ্গল বলো, এইসব উপর দিয়ে ট্রান্সমিশন লাইন পাস হয়। এবার এই ক্ষেত্রে দেখা যায় যখন কোনো ঘূর্ণিঝড় হয় বা খুব থান্ডারস্টর্ম হয়, তখন বিভিন্ন রকম গাছের ডাল এসে পড়ে সেই লাইনের উপর, মানে ট্রান্সমিশন যে কন্ডাক্টর যেগুলো পাস হয়ে যায়, যেটার মধ্যে ইলেকট্রিক ফ্লো হয়, মানে যেটার মধ্যে দিয়ে ইলেকট্রিক ফ্লো হয়, সেই কন্ডাক্টরের মধ্যে দিয়ে গাছের, মানে কন্ডাক্টরের উপরে এসে সেই গাছের ডাল এসে পড়ে, বা এই যে ইনসুলেটর করা থাকে, যে ইনসুলেটরটা ধরে রাখে, যে ইনসুলেশনের মাধ্যমে কন্ডাক্টরটা ধরা হয়, সেই ইনসুলেশনে যদি এসে বাজ পড়ে, তাতে কি হয়, এখানে একটা পাঞ্চারের সৃষ্টি হয়। এবার পাঞ্চারের সৃষ্টি হলে সেই কন্ডাক্টরের মাধ্যমে সেই পাঞ্চারের থ্রুতে কি হয়, এর যে টাওয়ারটা, যে টাওয়ার থাকে সেই টাওয়ারটা গ্রাউন্ড করা থাকে, আর্থিং করা থাকে, এইবার সেই এর মাধ্যমে পাস থ্রু হয়ে যায়। তাহলে কি হয়, এই ফেজ টু গ্রাউন্ড একটা ফল্ট দেখা যায়। এটা 2 থেকে 3%, অনলি 2 to 3% হয় এই ফল্ট ট্রান্সমিশন লাইনে। তার জন্য কী হয়, ইনসুলেশন ফেইলারের জন্য হয়ে থাকে। ইনসুলেশন যে পোর্সেলিন বা সেরামিকের যে ইনসুলেশন থাকে, সেটা যদি কোনো রকমভাবে পাঞ্চার হয় বা ক্র্যাক হয়ে থাকে, তাহলে সেই কারেন্ট ফেজ থেকে গ্রাউন্ডে লিক হয়, আর এটাকেই বলছে ইনসুলেশন ফেইলার। ওকে, থ্যাংক ইউ।